নমস্কার বন্ধুরা, কেপি কনস্টেবল মেইনস এবং এসএসসি ডি কনস্টেবল ক্লাস নাম্বার 04 ভারতের সংবিধান থেকে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রিভিয়াসের কোশ্চেন আজকে সলভ করাবো। সেখানে দেখতে পাচ্ছ ডাব্লিউবিসিএস প্রিলিমস মেইন কোশ্চেন, এসএসসি এমটিএস, এসএসসি সিজিএল, রেলওয়ে গ্রুপ ডি এবং ইউপিপিএসসি কোশ্চেন্স। অর্থাৎ এই যে পরীক্ষাগুলো রয়েছে, এই পরীক্ষায় যে বিগত বছরে যে ভারতের সংবিধান থেকে যে সকল কোশ্চেন এসেছিলো সেই কোশ্চেনগুলো আমি তোমাদের করাবো। এর পাশাপাশি গুরুত্বপূর্ণ যে সমস্ত কি পয়েন্টস রয়েছে সেগুলো তোমাদের সাথে আলোচনা করব। তোমরা দেখতে পেলে কিছুক্ষণ আগে তোমাদের কেপি কনস্টেবল প্রিলিমসের প্রকাশিত হয়েছে, যেখানে কাট অফ কতটা হাই গিয়েছে, মানে কম্পিটিশান কতটা আজকের দিনে দাঁড়িয়ে কম্পিটিশানটা কোন লেভেলে চলে গেছে। তোমরা প্রত্যেকেই জানো যে তোমাদের মাঠের পিএমটি পিএইচটির যে সম্ভাব্য টেন্টেটিভ যে ডেট সেটা দিয়েছে হচ্ছে 2/11/2023, অর্থাৎ নভেম্বর মাসের 2 তারিখ থেকে। আমি তোমাদের প্রত্যেকেই বলছি সকালবেলা প্রত্যেকে যে মাঠে 2 থেকে আড়াই ঘন্টা সময় দাও এবং সন্ধ্যাবেলা বা বিকালবেলা থেকে তোমরা প্রত্যেকেই কিন্তু পড়াশোনা শুরু করে দাও। এটা কখনই ভাববে না আমি মাঠ পাস করব তারপর আমি নতুন করে পড়া শুরু করব, এটা করলে কিন্তু আরও পিছিয়ে যাবে। ঠিক আছে, যারা মনে করো যে কাট অফটা গেছে সেই কাট অফের থেকে কিছু নম্বর বেশি গিয়েছে বা কিছু হালকা কিছু নম্বর বেশি পেয়েছে, তাদের প্রত্যেকেই বলছি আজ থেকেই তোমরা কিন্তু পড়াশোনা শুরু করো। সকালবেলা মাঠ করবে, ঠিক আছে, আর রাত্রিবেলা বা বিকেলবেলা কিন্তু অবশ্যই তোমরা পড়াশোনা করবে, পড়াশোনাটা কিন্তু ছাড়বে না। চলো আজকে আমাদের একে একে প্রত্যেকটা কোশ্চেন তোমাদের সাথে আলোচনা করব। তো তোমরা ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখবে এবং প্রত্যেকের কাছে বলছি লাইক করবে। এবং খুব তাড়াতাড়ি তোমাদের কিন্তু আমি প্রত্যেক দিন ক্লাস দেবো, কারণ যে ক্লাসটা তোমাদের প্রোভাইড করছি সেটা হচ্ছে আমি তোমাদের বিষয়ভিত্তিক ক্লাস দিচ্ছি। একদিন ইতিহাস, একদিন ভূগোল, একদিন বিজ্ঞান, একদিন অর্থনীতি, একদিন সংবিধান। পরবর্তীকালে যে সমস্ত ক্লাসগুলো করবো সেটা হচ্ছে মিক্সড জিকে কোশ্চেন। ঠিক আছে, চলো আজকে আমাদের প্রথম কোশ্চেনটা তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে ভারতের সংবিধান দিবস কবে পালিত হয়। ডাব্লিউবিসিএস মেইন 2020 সালে আগত একটি প্রশ্ন। 3 ডিসেম্বর, 25 অক্টোবর, 5ই জানুয়ারি নাকি 26শে নভেম্বর। তো প্রত্যেকে এই প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবে। ভারতের সংবিধান দিবস কবে পালিত হয়? তো সঠিক উত্তরটি প্রত্যেকে দেওয়ার চেষ্টা করো। বলো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? ভারতের সংবিধান দিবস কবে পালিত হয়? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ভারতের সংবিধান দিবস কিন্তু পালিত হয় হচ্ছে 26শে নভেম্বর, অর্থাৎ অপশন নাম্বার ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। শুধু আমরা প্রশ্ন দেখলাম উত্তর করলাম সেটা আমরা করব না, এর পাশাপাশি আমরা যে সমস্ত কি পয়েন্টগুলো রয়েছে সেগুলো কিন্তু নজর রাখবো। প্রত্যেকটা কি পয়েন্টসগুলো কিন্তু প্রিভিয়াসের কোশ্চেন। আমি আবারও বলছি, গণপরিষদে জাতীয় পতাকা গ্রহণ করা হয় 22শে জুলাই 1947 সালে, এটা একটা প্রিভিয়াসের কোশ্চেন। ভারতের জাতীয় পতাকার নকশা কে তৈরি করেছিলেন? পিঙ্গলি ভেঙ্কাইয়া, এটা একটা প্রিভিয়াসের কোশ্চেন, তোমরা সকলেই জানো। ভারতীয় সংবিধানের জনক বলা হয় ডক্টর বি.আর. আম্বেদকরকে। এবং ভারতের প্রথম লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয় 1951 থেকে শুরু করে ফেব্রুয়ারি 1952। ভারতের প্রথম লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয় 1951 থেকে ফেব্রুয়ারি 1952। ঠিক আছে, এটাও কিন্তু একটা প্রিভিয়াসের কোশ্চেন। চলো নেক্সট পরবর্তী প্রশ্ন দিকে আমরা আগাবো। পরবর্তী প্রশ্ন বলছে নিম্নলিখিত কোন রাষ্ট্র থেকে ভারত সংবিধান সংশোধন প্রক্রিয়ার ধারণাটি গ্রহণ করেছে? খুব একটা ইজি কোশ্চেন কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। এসএসসি সিপিও এসআইতে এই প্রশ্নটি এসেছিল, কোন রাষ্ট্র থেকে ভারত সংবিধান সংশোধন প্রক্রিয়ার ধারণাটি গ্রহণ করেছে? ব্রিটেন, আমেরিকা, দক্ষিণ আফ্রিকা নাকি জার্মানি? চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করো, প্রত্যেকে সঠিক উত্তর দেবো যে কোন দেশের সংবিধান থেকে এই সংবিধান সংশোধন প্রক্রিয়ার ধারণাটি গ্রহণ করা হয়েছে। তো সঠিক উত্তর যেটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নাম্বার সি, দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকা হয়ে যাবে কিন্তু এই প্রশ্নের একদম সঠিক উত্তর। ঠিক আছে, চলো এবার কি পয়েন্টসগুলো দেখবো। কি পয়েন্টগুলো দেখবো হচ্ছে প্রস্তাবনার ভাষা, এটা কিন্তু অস্ট্রেলিয়ার দেশ থেকে নেওয়া হয়েছে। মৌলিক কর্তব্য এবং পঞ্চবার্ষিকী পরিকল্পনা, মোস্ট ইম্পর্টেন্ট, অনেকবার পরীক্ষা এসেছে এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা। মৌলিক কর্তব্য এবং পঞ্চবার্ষিকী পরিকল্পনার ধারণাটা কিন্তু সোভিয়েত রাশিয়ার সংবিধান থেকে নেওয়া হয়েছে। আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে নির্দেশমূলক নীতি, এটা একটা প্রিভিয়াসের কোশ্চেন। জরুরি অবস্থার ধারণা নেওয়া হয়েছে জার্মানি থেকে, এটা একটা প্রিভিয়াসের কোশ্চেন। এক নাগরিকত্বের ধারণাটি নেওয়া হয়েছে ব্রিটেন থেকে। এবং প্রস্তাবনা, মৌলিক অধিকার, এগুলো নেওয়া হয়েছে কিন্তু আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে। ঠিক আছে, তো এই যে কি পয়েন্টসগুলো খুব গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা প্রশ্ন কিন্তু প্রিভিয়াসের কোশ্চেন, তোমরা একটু ভালো করে নোট ডাউন করে রাখবে। আমাদের পরবর্তী প্রশ্ন, আমাদের এখানে পরবর্তী প্রশ্ন কি বলেছে একটু ভালো করে লক্ষ্য করো। নিম্নলিখিত কোন ধারায় সাম্যের অধিকারের কথা বলা হয়েছে? এসএসসি এমটিএস 2008 সালে আগত একটি কোশ্চেন। 14 নং ধারা, 19 নং ধারা, 20 নং ধারা নাকি 21 নং ধারা? নিম্নলিখিত কোন ধারায় সাম্যের অধিকারের কথা বলা হয়েছে? বলো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে বলে মনে হচ্ছে তোমাদের? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ,
14 নং ধারায়, ঠিক আছে, 14 নং ধারায় কিন্তু সামনের অধিকারের কথা বলা হয়েছে। এর পাশাপাশি গুরুত্বপূর্ণ যে সমস্ত কি পয়েন্টগুলো জেনে নেব সেগুলো হচ্ছে 18 নং ধারায়, সংবিধানের 18 নং ধারায় কিন্তু বলা হয়েছে কোনো খেতাব বা পদবি গ্রহণ করা যাবে না। অস্পৃশ্য দূরীকরণের কথা বলা হয়েছে সংবিধানের 17 নং ধারায়। সরকারি চাকুরিতে সমান অধিকার, সরকারি চাকুরিতে সমান অধিকার, এটা কিন্তু সংবিধানের 16 নং ধারায় উল্লিখিত রয়েছে। সবথেকে মোস্ট গুরুত্বপূর্ণ এবং অনেকবার পরীক্ষা আসা প্রশ্ন যে সংবিধানের 32 নং ধারা, হার্ট অ্যান্ড সোল অফ দ্য কনস্টিটিউট, এটা কে বলেছেন? ডাক্তার আম্বেদকর কিন্তু বলেছেন। সংবিধানের 32 নং ধারাকে কিন্তু হৃদয়, সংবিধানের হৃদয় ও আত্মা বলা হয়ে থাকে, ঠিক আছে। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এটাও তোমরা একটু ভালো করে পারলে নোট ডাউন করে রাখবে। আমাদের পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো, নিম্নলিখিত বলছে নিম্নলিখিত কোনটি মৌলিক অধিকার নয়? WBCS প্রিলিমস 2005 সালে, আজ থেকে 18 বছর আগে আসা একটি প্রশ্ন। সমতার অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার, ধর্মঘট করার অধিকার নাকি শোষণের বিরুদ্ধে অধিকার? নিম্নলিখিত কোনটি মৌলিক অধিকার নয়? ঠিক আছে, তো প্রথমত আমাদের জানতে রাখবে বর্তমানে ভারতীয় সংবিধানে কয়টি মৌলিক অধিকার রয়েছে। তো সংবিধানের কিন্তু 19 নং ধারায় 6টি মৌলিক অধিকারের কথা বলা হয়েছে। তো এখানে কোনটি মৌলিক অধিকার নয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি, ধর্মঘট করার অধিকার। এটা কিন্তু কোনো মৌলিক অধিকার নয়, ঠিক আছে। এর পাশাপাশি কি পয়েন্টসগুলো যদি একটু আমরা ভালো করে লক্ষ্য করতে পারি, সেখানে বলা হয়েছে সংবিধানের 19 নং ধারায় 6টি মৌলিক অধিকারের কথা বলা হয়েছে। সম্পত্তির অধিকার, 44তম সংবিধান সংশোধনী 1978-এ সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে এবং এটিকে আইনগত অধিকারের স্বীকৃতি দেওয়া হয়, যেটা পার্ট 12 চতুর্থ অধ্যায় ধারা 300-এতে বর্ণিত রয়েছে। ঠিক আছে, এটাও মনে রাখবে সম্পত্তির অধিকারকে কিন্তু 1978 সালের 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে কিন্তু বাদ দেওয়া হয়েছে। এটাও কিন্তু একটা প্রিভিয়াসের কোশ্চেন, অনেক সময় কিন্তু এই প্রশ্নটা অনেক সময় পরীক্ষায় এসে থাকে। তো এগুলো তোমরা একটু ভালো করে নোট ডাউন করে রাখবে। চলো পরবর্তী প্রশ্ন, আমাদের পরবর্তী প্রশ্ন নাম্বার 5 কি প্রশ্ন বলেছে? প্রশ্নটা বলেছে কোন সংবিধান সংশোধনী আইনে সমস্ত ভারতীয় নাগরিককে শিক্ষার অধিকার দেওয়া হয়েছে? WBCS প্রিলিমস 2010 সালে আগত একটি প্রশ্ন, 73তম, 86তম, 74তম নাকি 91তম? কোন সংবিধান সংশোধনী আইনে সমস্ত ভারতীয় নাগরিককে শিক্ষার অধিকার দেওয়া হয়েছে? তো নিম্নলিখিত 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি, 86তম। ঠিক আছে, 86তম সংবিধান সংশোধনী আইনে সমস্ত ভারতীয় নাগরিককে শিক্ষার অধিকার দেওয়া হয়েছে। এর পাশাপাশি যে সমস্ত কি পয়েন্টগুলো তোমাদের সাথে আলোচনা করব সেগুলো একটু ভালো করে লক্ষ্য করো। ভারতীয় সংবিধানে বর্তমানে কিন্তু 11টি মৌলিক কর্তব্য আছে, আর এই মৌলিক কর্তব্যের ধারণাটি নেওয়া হয়েছে রাশিয়ার সংবিধান থেকে। এটাও মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এবং যেটা তোমাদের বললাম 86তম সংবিধান সংশোধনী সালটা ছিল 2002। 11তম মৌলিক কর্তব্য যুক্ত হয়, এটি হলো 6 থেকে 14 বছরের শিশুদের প্রাথমিক শিক্ষার সুযোগ দেওয়া মাতা পিতার মৌলিক কর্তব্য। অর্থাৎ 11টি যে মৌলিক কর্তব্য রয়েছে তার মধ্যে নবনতম যে যুক্ত হয়েছে 11 নম্বরটা, সেটা হচ্ছে এটাই যে 6 থেকে 14 বছরের শিশুদের প্রাথমিক শিক্ষার সুযোগ দেওয়া প্রত্যেক মাতা পিতার মৌলিক কর্তব্য। ঠিক আছে, এটাও কিন্তু তোমরা ভালো করে দেখে যাবে। পরবর্তী প্রশ্ন বলছে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রত্যেকে সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবে। নারী ও পুরুষ উভয় ক্ষেত্রে সমান কাজের জন্য সমান বেতনের অধিকার, এটি একটি রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি, মৌলিক অধিকার, শ্রমিক আইনের সংবিধিবদ্ধ ধারা নাকি কোনোটিই নয়? WBCS প্রিলিমস 2011 সালে আগত একটি প্রশ্ন, নারী ও পুরুষ উভয় ক্ষেত্রে সমান কাজের সমান বেতনের অধিকার, এটি একটি কি? তো সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন নাম্বার এ, এটি একটি হচ্ছে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি। কি বললাম? রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি। এবং তোমরা যদি একটু ভালো করে কি পয়েন্টগুলো এখানে লক্ষ্য করো, এখানে দেখতে পাচ্ছ এই যে ভারতীয় সংবিধানের যে নির্দেশমূলক নীতি, এটা কিন্তু আয়ারল্যান্ড থেকে গ্রহণ করা হয়েছিল। ঠিক আছে, নারী ও পুরুষের ক্ষেত্রে সমকাজে সমান মজুরি এবং কাজের অধিকার সংবিধানের নির্দেশমূলক নীতি 39-এর ঘ ধারায় কিন্তু উল্লিখিত রয়েছে। কত ধারায়? 39-এর ঘ ধারায় কিন্তু এটি উল্লিখিত রয়েছে। চলো আমাদের পরবর্তী প্রশ্ন নম্বর 7 দেখে নিই কী রয়েছে। আমাদের পরবর্তী প্রশ্ন রয়েছে, নিচের কোনগুলি নিয়ে ভারতের সংসদ গঠিত হয়েছে? একদম ইজি কোশ্চেন। WBCS প্রিলিমস এক্সাম 2008 সালে আগত একটি প্রশ্ন। রাষ্ট্রপতি, লোকসভা ও রাজ্যসভা, লোকসভা স্পিকার ও প্রধানমন্ত্রী নাকি উপরে কোনোটি নয়? নিচের কোনগুলি নিয়ে ভারতের সংসদ গঠিত হয়েছে? প্রত্যেকে যেন ভারতের সংসদ ভারতের রাষ্ট্রপতি, লোকসভা ও রাজ্যসভা নিয়ে কিন্তু গঠিত হয়। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ,
এ। অপশন নাম্বার এ হয়ে যাবে কিন্তু প্রশ্নের সঠিক উত্তর, রাষ্ট্রপতি, লোকসভা ও রাজ্যসভা। এর পাশাপাশি যে সমস্ত কি পয়েন্টগুলো আমরা এখানে আলোচনা করব সেটা হচ্ছে টেম্পল অফ ডেমোক্রেসি বলা হয় ভারতের পার্লামেন্টকে, ভারতের পার্লামেন্টকে টেম্পল অফ ডেমোক্রেসি বলা হয়। ভারতীয় সংসদের উচ্চকক্ষের নাম প্রত্যেকে জানো রাজ্যসভা এবং নিম্নকক্ষের নাম হচ্ছে লোকসভা। রাজ্যসভার সভাপতি হলো ভারতের উপরাষ্ট্রপতি, যেটা একটা ডাব্লিউবিসিসির একটা এক্সামের একটি প্রিভিয়াসের কোশ্চেন। রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ হচ্ছে 6 বছর, মনে রাখবে রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ কিন্তু 6 বছর। ঠিক আছে, চলো নেক্সট আমাদের পরবর্তী প্রশ্ন নাম্বার 8, আমরা একটু ভালো করে লক্ষ্য করবো এখানে কি প্রশ্নটা রয়েছে। প্রশ্নটা হচ্ছে কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে লোকসভার কার্যকালের মেয়াদ 5 থেকে বাড়িয়ে 6 করা হয়েছিল, বলো। এসএসসি স্টেনোগ্রাফার 2014 সালে আগত একটি প্রশ্ন, কততম সংবিধান সংশোধনের মাধ্যমে লোকসভার কার্যকালের মেয়াদ 5 থেকে বাড়িয়ে 6 করা হয়েছিল? তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? 42তম, 44তম, 61তম নাকি 96তম? তো সঠিক উত্তর যেটা এটা হতে হবে, সঠিক উত্তর হবে হচ্ছে অপশন নাম্বার এ, 42তম। ঠিক আছে, 1976 সালটা ছিল 1976 এবং 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে লোকসভার কার্যকালের মেয়াদ 5 থেকে বাড়িয়ে 6 করা হয়েছিল। এবার কি পয়েন্টগুলো তোমরা একটু যদি ভালো করে লক্ষ্য করো জিনিসটি সম্পূর্ণ ক্লিয়ার হয়ে আসবে। দেখো 42তম যে সংবিধান সংশোধন হয়েছিল 1976 সালে, সেখানে কি করা হয়েছিল? ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং অখণ্ডতা এই শব্দগুলি যুক্ত হয়েছিল। মৌলিক কর্তব্যগুলি 51 এ ধারায় যুক্ত হয়েছিল এবং লোকসভা ও রাজ্যের বিধানসভায় কার্যকালের মেয়াদ 5 বছর থেকে কিন্তু 6 বছর করা হয়েছিল। 42তম সংবিধান সংশোধনকে কিন্তু মিনি কনস্টিটিউশন বা ক্ষুদ্র সংবিধানও বলা হয়ে থাকে। এটা কিন্তু একটা ডাব্লিউবিসিএসসির প্রিভিয়াসের কোশ্চেন। ঠিক আছে, কোন সংবিধান সংশোধনকে মিনি কনস্টিটিউশন বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে 42তম সংবিধান সংশোধনকে। এবং তোমাদের একটা কথা বলছি, এই যে তোমাদের বললাম যে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে লোকসভার কার্যকালের মেয়াদ 5 থেকে বাড়িয়ে 6 করা হয়েছিল, কিন্তু আবার 1978 সালে 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে এটা 6 থেকে কমে কিন্তু পুনরায় আবার 5 বছর করা হয়েছে। এটা আমরা তোমাদের পরবর্তীকালে কি পয়েন্টস আমি তোমাদের একটু পরেই বলছি। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন নাম্বার দেখতে পাচ্ছি 9 নম্বর প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করার বয়সসীমা কত? এসএসসি সিজিএল 2011 সালে আগত একটি প্রশ্ন। 18 বছর, 25 বছর, 30 বছর নাকি 35 বছর? ভারতের রাষ্ট্রপতি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করার বয়সসীমা কত? তো 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর দাও। সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি, 35 বছর। ঠিক আছে, 35 বছর হয়ে যাবে কিন্তু এই প্রশ্নের একদম সঠিক উত্তর। একটা কথা মনে রাখবে, ভারতের রাষ্ট্রপতি ভারতের প্রথম নাগরিক। ঠিক আছে, ভারতের প্রথম নাগরিক হলেন ভারতের রাষ্ট্রপতি এবং রাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ হচ্ছে 5 বছর প্রত্যেকে যেন, এবং বর্তমানে রাষ্ট্রপতির মাসিক ভাতা হচ্ছে 5 লক্ষ টাকা। রাষ্ট্রপতির অপসারণ বা যেটা আমরা বলি ইমপিচমেন্ট, সেটা কিন্তু সংবিধানের 61 নং ধারায় উল্লেখিত রয়েছে। এবং এটাও মনে রাখবে, রাষ্ট্রপতির পদ শূন্য হলে উপরাষ্ট্রপতি কিন্তু দায়িত্ব নেবেন এবং এটা বলা হয়েছে সংবিধানের 65 নং ধারায়। ঠিক আছে, আরেকটা প্রশ্ন প্রিভিয়াসের কোশ্চেন, যে ভারতীয় সেনাবাহিনীর সুপ্রিম কমান্ডার কোলে কে? ভারতের সুপ্রিম কমান্ডার, ভারতের সেনাবাহিনীর সুপ্রিম কমান্ডার হলেন ভারতের রাষ্ট্রপতি। এটাও কিন্তু তোমরা একটু ভালো করে নোট ডাউন করে রাখবে। চলো আজকে আমাদের পরবর্তী প্রশ্ন নম্বর 10 দেখি কি রয়েছে। প্রশ্ন নম্বর 10 আমাদের এখানে বলেছে, ভারতের অ্যাটর্নি জেনারেলকে নিযুক্ত করেন ভারতের অর্থমন্ত্রী, ভারতের রাষ্ট্রপতি, ভারতের আইনমন্ত্রী নাকি ভারতের প্রধানমন্ত্রী? এসএসসি স্টেনোগ্রাফার 2014 সালে আগত একটি প্রশ্ন, ভারতের অ্যাটর্নি জেনারেলকে নিযুক্ত করেন কে? তো 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে, ভারতের অ্যাটর্নি জেনারেলকে নিযুক্ত করেন হচ্ছে ভারতের রাষ্ট্রপতি, অর্থাৎ অপশন নাম্বার বি, ভারতের রাষ্ট্রপতি হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর। এবার যদি আমরা কি পয়েন্টগুলো একটু ভালো করে লক্ষ্য করি, তো তোমরা দেখতে পাচ্ছ ভারতীয় সংবিধানের 76 নং ধারায় কিন্তু অ্যাটর্নি জেনারেল কথা উল্লেখিত রয়েছে। পরীক্ষায় প্রশ্ন আসতেই পারে যে অ্যাটর্নি জেনারেলের কথা সংবিধানে কোন ধারায় উল্লেখিত রয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে 76 নং ধারায়। এবং তিনি রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হন। তিনি হলেন ভারত সরকারের প্রধান আইনি উপদেষ্টা। তিনি বলতে কাকে বোঝানো হচ্ছে? অ্যাটর্নি জেনারেলের কথা কিন্তু এখানে বলা হয়েছে। এর পাশাপাশি কি পয়েন্ট দেখো, এটা মোস্ট ইম্পর্টেন্ট, অ্যাটর্নি জেনারেল তার কর্তব্য পালনের জন্য যে কোনো আদালত বা পার্লামেন্টের যে কোনো কক্ষে বা যৌথ অধিবেশনে উপস্থিত থাকতে পারেন ও মতামত দিতে পারেন, তবে তিনি কিন্তু ভোট দিতে পারেন না। ঠিক আছে, এটা কিন্তু একটা ডাব্লিউবিসিএস প্রিভিয়াসের কোশ্চেন, তো এটা কিন্তু নোট ডাউন করে রাখবে। চলো আমরা পরবর্তী প্রশ্নের দিকে আগাই। আমাদের পরবর্তী প্রশ্ন রয়েছে, ভারতের রাজ্যপাল কে নিয়োগ করেন? একদম ইজি কোশ্চেন, নাও প্রত্যেকেই উত্তর দাও। এসএসসি সিএইচএসএল 2017 সালে আগত একটি প্রশ্ন, ভারতের রাজ্যপাল কে নিয়োগ করেন? ভারতের প্রধানমন্ত্রী, ভারতের রাষ্ট্রপতি, মন্ত্রিসভা নাকি সুপ্রিম কোর্টের বিচারপতি? ভারতের রাজ্যপাল কে নিয়োগ করেন? তো সঠিক উত্তর কী হবে? ভারতের রাজ্যপালকে নিয়োগ করেন কে? অপশন নাম্বার বি, ভারতের রাষ্ট্রপতি।
ভারতের রাষ্ট্রপতি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। এর পাশাপাশি যে সমস্ত কি পয়েন্টগুলো আছে সেগুলো একটু ভালো করে লক্ষ্য করো। এখানে বলছে 153 ধারা অনুসারে প্রতিটি অঙ্গরাজ্যে একজন রাজ্যপাল থাকবেন, ঠিক আছে। এটা কিন্তু সংবিধানের 153 ধারাতে বলা আছে, এবং বলা হচ্ছে একই ব্যক্তি একাধিক রাজ্যের রাজ্যপাল হতে পারেন। এটা 1956 সালে 7 অর্থাৎ 7ম সংশোধনীর মাধ্যমে এটা করা হয়েছে যে একই ব্যক্তি একাধিক রাজ্যের রাজ্যপাল হতে পারবেন। আর এইটা সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট, তোমরা এটা নোট ডাউন করে রাখবে, মৃত্যুদণ্ড ছাড়া দণ্ডপ্রাপ্ত অপরাধীর দণ্ডাদেশ হ্রাস বা স্থগিত রাখতে পারেন কে? রাজ্যপাল। এটা সংবিধানের 161 ধারায় কিন্তু বর্ণিত রয়েছে। এটা একটু তোমরা ভালো করে লক্ষ্য করে দেখে যাবে, ঠিক আছে। চলো আমাদের পরবর্তী প্রশ্ন নাম্বার 12। প্রশ্ন নাম্বার 12টা একদম ইজি কোশ্চেন। দেখো কোশ্চেনটা কী রয়েছে, রাইসিনা হিল ভবনটি কি? এসএসসি সিজিএল 2001 সালে আগত একটি প্রশ্ন। রাইসিনা হিল ভবনটি কি? প্রধানমন্ত্রীর বাসভবন, রাষ্ট্রপতির বাসভবন, জাতীয় জাদুঘর নাকি রেল দপ্তরের কেন্দ্রীয় ভবন? তো সঠিক উত্তর সকলেরই জানা আছে, রাইসিনা হিল ভবনটি হলো অপশন নাম্বার বি, রাষ্ট্রপতির বাসভবন। রাষ্ট্রপতির বাসভবন হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর, ঠিক আছে। চলো আমাদের পরবর্তী প্রশ্ন, ভারতের প্রধান বিচারপতি কত বছর বয়সে অবসর গ্রহণ করেন? সঠিক উত্তর দাও। 60 বছর, 65 বছর, 55 বছর নাকি 62 বছর? ভারতের প্রধান বিচারপতি কত বছর বয়সে অবসর গ্রহণ করেন? রেল কার্ড 2009 সালে আগত একটি প্রশ্ন। তার আগে তোমরা আমাকে প্রত্যেকে কমেন্ট করে জানাও যে বর্তমানে ভারতের প্রধান বিচারপতির নাম কি রয়েছে। অবশ্যই তোমরা প্রত্যেকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে, ভারতের প্রধান বিচারপতি সঠিক উত্তর হয়ে যাবে 65 বছর বয়সে অবসর গ্রহণ করেন। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি, 65, ঠিক আছে। অপশন নাম্বার বি 65 হয়ে যাবে কিন্তু এই প্রশ্নের একদম সঠিক উত্তর। চলো আমরা নেক্সট আমাদের পরবর্তী প্রশ্ন দিকে আগাচ্ছি। প্রশ্ন নম্বর 14। এখানে কি প্রশ্ন বলেছে, প্রশ্নটা দেখো, সর্বোচ্চ আপিল আদালত কোনটি? এসএসসি সিএইচএসএল 2015 সালে আগত একটি প্রশ্ন। হাইকোর্ট, জেলা আদালত, সুপ্রিম কোর্ট নাকি দেওয়ানি আদালত? বলো সঠিক উত্তর কি হবে? সর্বোচ্চ আপিল আদালত কোনটি? তো সঠিক উত্তর হয়ে যাবে সর্বোচ্চ আপিল আদালত হচ্ছে অপশন নাম্বার সি, সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট হয়ে যাবে কিন্তু এই প্রশ্নের একদম সঠিক উত্তর, অপশন নাম্বার সি, সুপ্রিম কোর্ট। এর পাশাপাশি যে সমস্ত কি পয়েন্টগুলো আমরা জানবো, ভারতের সুপ্রিম কোর্ট গঠিত হয় 1950 সালে 28শে জানুয়ারি। ভারতের সংবিধানের চূড়ান্ত বা শীর্ষ ব্যাখ্যাকার হলো সুপ্রিম কোর্টের একটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। এবং এটাও একটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যে হাইকোর্টের যে বিচারকগণ রয়েছে তারা কিন্তু 62 বছর বয়সে অবসর নেন। অর্থাৎ শেষের যে দুটি তোমাদের পয়েন্টস বললাম দুটি কিন্তু WBCS এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, ঠিক আছে। চলো নেক্সট পরবর্তী প্রশ্ন নাম্বার 15 আমরা দেব। প্রশ্ন নাম্বার 15 কী রয়েছে, নিম্নলিখিত কোন রাজ্যের তার নিজস্ব কোনো হাইকোর্ট নেই? ইউপিপিএসসি 2005 সালে আগত একটি প্রশ্ন। ইউপিপিএসসি মানে উত্তরপ্রদেশের যে পাবলিক সার্ভিস কমিশন আছে সেখানে একটা প্রশ্ন। নিম্নলিখিত কোন রাজ্যের তার নিজস্ব কোনো হাইকোর্ট নেই? ওড়িশা, সিকিম, মিজোরাম নাকি মণিপুর? বলো 4টা রাজ্যের মধ্যে কোন রাজ্যের তার নিজস্ব কোনো হাইকোর্ট নেই? তো সঠিক উত্তর বলে দিচ্ছি, সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি, মিজোরাম, ঠিক আছে। মিজোরাম হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর। আমাদের পরবর্তী প্রশ্ন নাম্বার 16, একটা ইজি কোশ্চেন কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতির নির্বাচন সংক্রান্ত বিরোধগুলি দায়ের এবং নিষ্পত্তি করা হয় কোথায়? সুপ্রিম কোর্টে, নির্বাচন কমিশনে, সংসদে নাকি সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট উভয় জায়গাতেই? WBCS মেইন 2018 সালে আগত একটি প্রশ্ন। রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতির নির্বাচন সংক্রান্ত বিরোধগুলি দায়ের এবং নিষ্পত্তি করা হয় কোথায়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন অনুসারে অপশন নাম্বার এ, সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট হয়ে যাবে কিন্তু এই প্রশ্নের একদম সঠিক উত্তর, ঠিক আছে। চলো নেক্সট আমাদের পরবর্তী প্রশ্ন নাম্বার 17, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। কি প্রশ্ন বলেছে একটু ভালো করে লক্ষ্য করো। পঞ্চায়েতি রাজের ত্রিস্তর ব্যবস্থার শীর্ষে রয়েছে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, গ্রাম সভা নাকি জেলা পরিষদ? রেলওয়ে গ্রুপ ডি 2012 সালে আগত একটি প্রশ্ন। পঞ্চায়েতি রাজের ত্রিস্তর ব্যবস্থার শীর্ষে রয়েছে, সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তর হবে পঞ্চায়েতি রাজের ত্রিস্তর ব্যবস্থার শীর্ষে রয়েছে অপশন নাম্বার ডি, জেলা পরিষদ। জেলা পরিষদ হয়ে যাবে কিন্তু এই প্রশ্নের একদম সঠিক উত্তর। এর পাশাপাশি কি পয়েন্টসগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। প্রথমটাই কিন্তু একটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। কোন রাজ্যে সর্বপ্রথম পঞ্চায়েতি রাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে রাজস্থান, তোমরা প্রত্যেকেই জানো। আর ভারতে 1992 সালে 73তম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে, কি বললাম, 73তম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে পঞ্চায়েতি রাজ স্বীকৃতি পায়। পশ্চিমবঙ্গে ত্রিস্তর ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে জেলা পর্যায়ে জেলা পরিষদ, ব্লক পর্যায়ে পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েত
গ্রাম পর্যায়ে গ্রাম পঞ্চায়েত। 1978 সালে জুন মাসে পশ্চিমবঙ্গের প্রথম পঞ্চায়েত নির্বাচনের ব্যবস্থা হয়। ঠিক আছে, তো এই সমস্ত কি পয়েন্টগুলো কিন্তু তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, এগুলো অবশ্যই তোমরা নোট ডাউন করে রাখবে। আমাদের পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 18 কি প্রশ্ন বলেছে, ভারতীয় সংবিধানের কোন সংশোধনীর দ্বারা ভোটের বয়স 21 থেকে কমিয়ে 18 বছর করা হয়? WBCS প্রিলিমস 2011 সালে আগত একটি প্রশ্ন। 60তম, 61তম, 62তম নাকি 63তম? ভারতীয় সংবিধানের কোন সংশোধনীর দ্বারা ভোটের বয়স 21 থেকে কমিয়ে 18 বছর করা হয়? তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি, অর্থাৎ 61। ভারতীয় সংবিধানের 61তম সংশোধনীর দ্বারা ভোটের বয়স 21 থেকে কমিয়ে 18 বছর করা হয়। প্রত্যেকে মনে রাখবে সালটা হচ্ছে 1989, যেটা আমি কি পয়েন্টসে সুন্দর করে ফুটিয়ে তুলেছি। এবং 1978 সালে 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে, যেটা তোমাদের একদম প্রথমে একটা কোশ্চেন ছিল, লোকসভা ও বিধানসভার কার্যকাল পুনরায় 5 বছর করা হয়। যেটা 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে লোকসভার ও রাজ্যের বিধানসভার কার্যকালের মেয়াদ 5 থেকে বাড়িয়ে 6 করা হয়েছিল। ঠিক ওটাই 1978 সালে 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে পুনরায় আবার 5 বছর করা হয়েছিল। এবং 1978 সালে 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে কিন্তু এই সম্পত্তির অধিকারকে কিন্তু মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছিল। এটি একটি আইনগত অধিকার বর্তমানে একটি। ঠিক আছে, এটাও কিন্তু আমি তোমাদের একটু আগেই আলোচনা করে দিয়েছি। চলো আমাদের পরবর্তী প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এটাও কিন্তু কি পয়েন্টে ছিল, কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে, ভারতের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত কবে হয়েছিল? 1950, 1951, 1952 নাকি 1953? UPPSC 2005 সালে আগত একটি প্রশ্ন। ভারতের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সঠিক উত্তর হয়ে যাবে 1951, অর্থাৎ অপশন নাম্বার বি হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর। সম্ভবত ভারতের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল অক্টোবর মাস 1951 থেকে, এবং এটা চলেছিল সম্ভবত 1952 সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত। ঠিক আছে, এটা মনে হয়, তোমরা একটু ভালো করে তাও একটা দেখে নিও। এটা সঠিক উত্তর হয়ে যাবে 1951। চলো আজকে আমাদের শেষ প্রশ্ন, এবং এই প্রশ্নটি কিন্তু তোমাদের জন্য হোমওয়ার্কের জন্য আমি রেখে দিয়েছি। ঠিক আছে, মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। দেখো, ভারতবর্ষে ভোটাধিকার ও নির্বাচিত হওয়ার অধিকার একটি মৌলিক অধিকার, স্বাভাবিক অধিকার, সাংবিধানিক অধিকার নাকি বৈধ বা আইনি অধিকার? WBCS প্রিলিমস 2019 সালে আগত একটি প্রশ্ন ছিল এটি। প্রত্যেকেই কমেন্ট বক্সে কমেন্ট করবে। এর আগে আমি 3টা ক্লাস দিয়েছি, 3টা ক্লাসই হোমওয়ার্ক ছিল। প্রত্যেকটা হোমওয়ার্কের সঠিক উত্তর ওই ভিডিওর কমেন্ট বক্সে আমি তোমাদের পিন করে জানিয়ে দিয়েছি। ঠিক এটাও কিন্তু একইভাবে তোমাদের পিন করে জানিয়ে দেওয়া হবে যে এই প্রশ্নের সঠিক উত্তর কী। ঠিক আছে, আজকে এতটুকুই ছিল। এভাবেই ক্লাসগুলো করলে তোমরা আশা করছি অনেকটা উপকৃত হচ্ছো। নেক্সট দিন তোমাদের কিন্তু ভারতের অর্থনীতি অর্থাৎ ইন্ডিয়ান ইকোনমি থেকে প্রিভিয়াস ইয়ারের 20টি গুরুত্বপূর্ণ প্রশ্নের পাশাপাশি কি পয়েন্ট নিয়ে আসবো, এবং সেটা আমি আনতে চলেছি হচ্ছে শুক্রবার। ঠিক আছে, চলো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটি থেকে তোমরা উপকৃত হয়েছো। আমি তোমাদেরকে প্রত্যেকেই রিকোয়েস্ট করছি, পড়াশোনা কেউ ছাড়বে না, প্রত্যেকেই পড়াশোনা করবে। ঠিক আছে, ইজি কোশ্চেন, পরীক্ষায় ইজি কোশ্চেন আসে, পরীক্ষায় মডারেট টু হাই লেভেলের কোশ্চেন আসে। আমাদের প্রত্যেকটা প্রশ্ন আমাদের সলভ করতে হবে। এমন না যে ইজি টু মডারেট লেভেল কোশ্চেন থেকে আমি এগুলো করবো না, এমন করবে না। ইজি, মডারেট, হাই প্রত্যেকটি প্রশ্ন আমরা সলভ করবো। ঠিক আছে, চলো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। প্রত্যেকে সুস্থ থাকবে, ভালো থাকবে। জয় হিন্দ।